আজকের আলোচনার বিষয় লাইব্রেরি মাইন্ডসেটের লেখা ডোন্ট লিভ এনিথিং ফর লেটার, স্টপ ওয়েটিং, স্টার্ট লিভিং বইটা। বাংলা এর মানেটা দাঁড়ায় অনেকটা এরকম, পরে করব বলে কিছু ফেলে রেখো না, অপেক্ষা না করে বাঁচতে শুরু করো। বইটার মূল কথাটা খুব সহজ, কিন্তু বেশ বেশ ভাবনার। আমরা তো প্রায়ই ভাবি যে হাতে অনেক সময় আছে, তাই না? হ্যাঁ, এটাই ধরে নি। কিন্তু আসলে হয়তো তা নয়। তাই কোনো কাজ বা ধরুন কোনো স্বপ্ন, সেটাকে ভবিষ্যতের জন্য ফেলে না রেখে এই মুহূর্তটাকে মানে বর্তমানটাকে গুরুত্ব দিয়ে বাঁচা দরকার। এটাই বইয়ের মূল কথা। ঠিক বলেছেন। বইটা আসলে আমাদের খুব পরিচিত একটা মানসিকতাকে চ্যালেঞ্জ করে। আমরা তো সবসময়ই ভাবি এখন না, পরে একটা ভালো সময় এলে করব। ঠিক ওই ভালো সময়ের অপেক্ষা। হ্যাঁ, চাকরিটা হোক বা ছেলেমেয়েরা একটু গুছিয়ে নিক, তারপর নিজের জন্য ভাবব, এরকম আর কি। কিন্তু লেখক বলছেন এই যে ভালো সময় বা পারফেক্ট মোমেন্টের ধারণা, এটা আসলে একটা মরীচিকার মতো। মরীচিকা মানে? মানে সেটা হয়তো আসেই না, আর যদি বা আসেও তখন হয়তো সেই কাজটা করার ইচ্ছেটাই থাকে না, বা ধরুন শরীরে সেই জোরটাই থাকে না। সত্যি। তো আজকের এই বিশদ আলোচনায় আমরা এই বইটার গভীরে যাব, এর ভাবনাগুলো, বইটা কিভাবে সাজানো, আর এটা আমাদের জীবন বা সময় নিয়ে ভাবনা চিন্তাকে কিভাবে নতুন করে দেখতে সাহায্য করতে পারে, সেটাই একটু খুঁটিয়ে দেখব। আচ্ছা, আলোচনাটা শুরু করার জন্য বইটাতে একটা দারুণ আইডিয়া ব্যবহার করা হয়েছে, তাই না? ভাবুন তো, যদি কেউ একদম নিশ্চিতভাবে জানতে পারে যে তার আয়ু আর মাত্র 1 বছর, হ্যাঁ, তাহলে সে ওই একটা বছর কিভাবে কাটাবে, কোন কাজগুলো সবার আগে করবে, কোনগুলো হয়তো পুরোপুরি বাদই দিয়ে দেবে। এই চিন্তাটাই কিন্তু বইয়ের মূল সুরটা ধরিয়ে দেয়। খুব পাওয়ারফুল একটা প্রশ্ন, তাই না? এটা শুধু প্রশ্ন নয়, যেন একটা আয়না। একদম। এটা আমাদের বাধ্য করে মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে জীবনের আসল প্রায়োরিটিগুলোর দিকে তাকাতে। বইটার সবচেয়ে জরুরি আর প্রথম পয়েন্ট এটাই, এই সত্যিটা মেনে নেওয়া যে জীবন আসলেই ছোট, অপ্রত্যাশিত। আমরা রোজ কত ছোট বড় কাজ, কত ইচ্ছে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি, ভাবি একদিন করব। কিন্তু লেখক একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন সেই একদিন আস্তে আস্তে হয়তো জীবনটাই শেষ হয়ে যায়। আর শেষে থাকে শুধু একরাশ আফসোস, ওই যে ইস, কেন যে তখন করলাম না। এই যে ভবিষ্যতের জন্য ফেলে রাখা, এটার একটা বড় কারণ কি এই নয় যে আমরা ভাবি সব কিছু শুরু করার জন্য একটা ঠিক সময় লাগবে, একটা পারফেক্ট সিচুয়েশন? হ্যাঁ, ঠিক ধরেছেন। বইটা কিন্তু এই ধারণাটাকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। কিভাবে? লেখক এটাকে বলছেন সঠিক সময়ের ফাঁদ। মানে কোনো বড় কাজ শুরু করা বা নতুন কিছু শেখা বা যেমন জীবন চাই তেমনভাবে বাঁচা শুরু করা, এর জন্য কোনো পারফেক্ট সময় বলে কিছু হয় না আসলে। পরিস্থিতি তো সবসময় একটু কঠিন থাকবেই, কম বেশি। ঠিক তাই, এই পারফেক্ট সময়ের অপেক্ষা করাটাই আসলে ওটাই টালবাহানার জন্ম দেয়। কাজটা আর শুরুই হয় না। অপেক্ষা করা মানে শুধু সময় নষ্ট নয়, কিন্তু সুযোগও নষ্ট করা। হ্যাঁ, সুযোগ নষ্ট করা। জীবনের কত সম্ভাবনা যে এতে নষ্ট হয়। তাহলে লেখক এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি বলছেন? বইটা কিভাবে সাজানো, মানে ভেতরের ভাগগুলো কেমন, যদি একটু বলেন। লেখক এই বিষয়টা খুব সুন্দরভাবে ধাপে ধাপে 3টে মূল অংশে ভাগ করেছেন। প্রথম অংশটার নাম দিয়েছেন মৃত্যু বা ডেথ। মৃত্যু একটু ভারী শোনায় না? হ্যাঁ, নামটা শুনে একটু ধাক্কা লাগতে পারে বা মনে হতে পারে এটা হয়তো খুব মন খারাপ করা কোনো আলোচনা। কিন্তু লেখকের উদ্দেশ্য একদমই সেটা নয়, ভয় দেখানো বা দুঃখ দেওয়া নয়। তাহলে বরং জীবনের যে একটা শেষ আছে সেই অনিবার্যতার কথা মনে করিয়ে দিয়ে বর্তমানে বেঁচে থাকার আর কাজ করার জন্য একটা গভীর তাগিদ, একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করা, এটাই উদ্দেশ্য। ও আচ্ছা, অর্থাৎ মৃত্যুর ভাবনাটাকে ভয় পাওয়ার বদলে সেটাকে জীবনের প্রায়োরিটি ঠিক করার একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বেশ অন্যরকম দৃষ্টিভঙ্গি তো। এটা কিভাবে কাজ করে? লেখক বোঝাতে চাইছেন, যখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতে সময় কম, তখন ছোটখাটো ব্যাপারগুলো অপ্রয়োজনীয় টেনশনগুলো, এগুলো আর অত গুরুত্ব পায় না। আচ্ছা, আমরা বুঝতে পারি কোনটা সত্যিই জরুরি। এটা একটা ফিল্টারের মতো কাজ করে, বুঝলেন? জীবনের আসল জিনিসগুলো ছেঁকে নিতে সাহায্য করে। মৃত্যুচিন্তা এখানে অন্ধকার নয়, বরং আলো ফেলার মতো, যা দেখায় এখন কি করা উচিত। অনেকটা পরীক্ষার আগের রাতের মতো, যখন ফোকাস বেড়ে যায়। হ্যাঁ, অনেকটা সেরকম। মনোযোগ অনেক বেড়ে যায়। বেশ গভীর ভাবনা। আচ্ছা, এটা তো গেল উপলব্ধি।
এরপর দ্বিতীয় ধাপে কি? কারণ শুধু বুঝলেই তো হয় না, অনেক সময় ভেতরের ভয় বা দ্বিধা আটকে রাখে। ঠিক এই পয়েন্টেই লেখক আসছেন দ্বিতীয় অংশে, সেটার নাম মানসিকতা বা মাইন্ডসেট। এখানে তিনি ওই যে প্রোক্রাস্টিনেশন মানে দীর্ঘসূত্রিতা বা টালবাহানা সেটার গোড়ায় যাচ্ছেন। এর কারণ কি? এটা কি শুধু অলসতা? না না, শুধু অলসতা নয়, এর পেছনে গভীর সাইকোলজিক্যাল কারণ থাকে। যেমন ধরুন ফেলিওর হবার ভয়, লোকে কি বলবে সেই ভয়, বা কাজটা একদম নিখুঁত হতে হবে সেই চিন্তা। পারফেকশনিজম। হ্যাঁ, পারফেকশনিজম, আত্মবিশ্বাসের অভাব বা নিজেকে যথেষ্ট যোগ্য মনে না করা, এইসব। এই অংশে লেখক এই ধরনের মানসিক বাধাগুলো চিনতে আর সেগুলো পাল্টানোর কিছু কৌশল নিয়ে কথা বলেছেন। তার মানে সমস্যাটা শুধু বাইরের পরিস্থিতি নয়, অনেকটাই আমাদের ভেতরের, আমরা নিজেরাই নিজেদের আটকে রাখি। একদম। তো এই মানসিকতা পাল্টানোর জন্য কোনো টিপস বা কৌশলের কথা বলা আছে? হ্যাঁ, বেশ কিছু কৌশলের কথা বলেছেন। যেমন ভয়টাকে ছোট ছোট স্টেপে ভেঙে জয় করা। একটা বিরাট কাজকে যদি খুব ভয়ের মনে হয়, সেটাকে একদম ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ভাগে ভাগ করে নেওয়া। আচ্ছা। আর প্রথম পদক্ষেপটা পারফেক্ট না হলেও চলবে, শুধু শুরু করার উপর জোর দেওয়া। লেখক বলছেন মোটিভেশন আসার অপেক্ষা না করে কাজ শুরু করে দিতে, কাজ করতে করতেই মোটিভেশন আসে। অ্যাকশন প্রিসিডস মোটিভেশন, কাজ আগে, প্রেরণা পরে। ঠিক। তিনি সেলফ টকের কথাও বলেছেন, মানে নিজের সাথে কিভাবে কথা বলি আমরা, নিজের ওপর বেশি কড়া না হয়ে একটু সহানুভূতির সাথে ভুল থেকে শেখার অ্যাটিটিউড তৈরি করা। বইটাতে এমন উদাহরণও হয়তো আছে যেখানে কেউ বারবার ফেলিয়ারের ভয় নিয়েও নতুন কিছু শুরু করেছে আর সফলও হয়েছে, শুধু কাজটা চালিয়ে যাওয়ার জোরে। আচ্ছা, তাহলে মানসিকতার স্তরে কাজ করে ভেতরের বাধাগুলো সরানো হলো দ্বিতীয় ধাপ, বেশ পরিষ্কার। এরপর তৃতীয় অংশে নিশ্চয়ই অ্যাকশনের কথা, মানে বাস্তব কাজের কথা। একদম তাই। তৃতীয় আর শেষ অংশটার নাম কিভাবে ভালো জীবন যাপন করা যায়, বা হাউ টু লিভ আ গুড লাইফ। এটা হলো থিওরি থেকে প্র্যাকটিসে আসার জায়গা। উপলব্ধি হলো, মানসিকতা বদলানোর চেষ্টা হলো, এবার দরকার অ্যাকশন। এই অংশে লেখক ভালো আর অর্থপূর্ণ জীবন কাটানোর জন্য এক্ষুনি কাজে নামার কিছু বাস্তবসম্মত উপায় বাতলেছেন। শুধু ভাবনার না থেকে জীবনটাকে অ্যাক্টিভলি যাপন করার জন্য যা যা দরকার সেই টুলসগুলো এখানে দেওয়া আছে। কিরকম বাস্তব উপায়ের কথা বলছেন? একটু উদাহরণ দেবেন? লেখক জোর দিচ্ছেন এই মুহূর্তে ঠিকঠাক ব্যবহারের উপর। যেমন মাল্টিটাস্কিংয়ের লোভ ছেড়ে দিয়ে একবারে একটা কাজেই মন দেওয়া, মানে মাইন্ডফুলনেস। হ্যাঁ, এখন তো এটা খুব শোনা যায়। ঠিক। রোজ ছোট ছোট লক্ষ্য ঠিক করা আর সেগুলো পূরণ করে কনফিডেন্স বাড়ানো। জীবনে আনন্দের উৎসগুলো কি কি সেগুলো খুঁজে বের করে সেগুলোর জন্য নিয়মিত সময় রাখা। সেটা হতে পারে প্রিয়জনের সাথে সময় কাটানো, বা নিজের কোনো শখ পূরণ করা, বা একটু প্রকৃতির কাছে যাওয়া। লেখক হয়তো এটাও বলছেন যে ভালো জীবন মানেই বিশাল কিছু অ্যাচিভমেন্ট নয়, বরং রোজকার ছোট ছোট অর্থপূর্ণ কাজ আর অভিজ্ঞতার যোগফল। বইয়ে হয়তো এমন গল্পও আছে যেখানে খুব সাধারণ একজন মানুষ তার রোজকার রুটিনে ছোট্ট একটা বদল এনে জীবনে অনেক শান্তি খুঁজে পেয়েছেন। যেমন ধরুন রোজ সকালে 15 মিনিট শুধু নিজের জন্য রাখা, বা সপ্তাহে একদিন নতুন কিছু শেখার চেষ্টা করা, এইরকম ছোট ছোট জিনিস। তার মানে বিশাল লাভ দেওয়ার দরকার নেই, ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপই আসলে আসল জীবনটার দিকে নিয়ে যেতে পারে। এটা বেশ ভরসা দেয়। আচ্ছা, বইটা জুড়ে লেখক এই আইডিয়াগুলো পাঠকের কাছে পৌঁছে দিতে কী ধরনের স্টাইল ব্যবহার করেছেন? আপনি আগে বলছিলেন গল্প, ঘটনা, কোটেশনের কথা। হ্যাঁ, লেখক শুধু তত্ত্বকথা বলেননি, তিনি প্রচুর গল্প, বাস্তব জীবনের উদাহরণ, ঐতিহাসিক ঘটনা আর জ্ঞানোবিক্লিদি বা বিখ্যাত মানুষদের উক্তি ব্যবহার করেছেন। তাতে কি সুবিধে হয়? এই গল্পগুলো পাঠকের ইমোশনকে ছুঁয়ে যায়, মোটিভেট করে। যখন একজন পাঠক দেখে যে তার মতো অন্য সাধারণ মানুষও ভয়, দ্বিধা কাটিয়ে নিজের পছন্দের জীবনটা বাঁচতে পেরেছে, তখন সে নিজের মধ্যেও সেই সম্ভাবনাটা দেখতে পায়। হ্যাঁ, রিলেট করা যায়। ঠিক। এই উদাহরণগুলো থিওরিটাকে জীবন্ত করে তোলে, মনে গেঁথে দেয়। হয়তো এমন গল্প আছে যেখানে কেউ জীবনের মাঝপথে এসেও পুরো নতুন কিছু শুরু করেছে, বা খুব কঠিন অবস্থায় থেকেও স্বপ্ন দেখা ছাড়েনি। এই বাস্তব উদাহরণগুলো মনে আমিও পারব এই বিশ্বাসটা জাগায়। বোঝা গেল। তাহলে বলা যায়
বইটা শুধু সমস্যা দেখিয়েই থামেনি, বরং সেটা পেরোনোর জন্য মনের জোর জুগিয়েছে আর রাস্তাও দেখিয়েছে। সব মিলিয়ে বইটার ফাইনাল মেসেজ বা লক্ষ্যটা কি? ফাইনাল লক্ষ্য হল পাঠককে একটা ধাক্কা দেওয়া, জাগিয়ে তোলা, তাদের মোটিভেট করা যাতে তারা আর অপেক্ষা না করে, ভয়, দ্বিধা, অজুহাত এই সবের জাল থেকে বেরিয়ে এসে এখনই এই মুহূর্ত থেকেই নিজেদের চাওয়া জীবনটা বাঁচা শুরু করে। এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি। কোনো জরুরি কথা বলার থাকলে বলে ফেলা, কোনো কাজ করার থাকলে শুরু করা, কোনো স্বপ্ন পূরণের দিকে প্রথম পা ফেলা। মেসেজটা খুব ক্লিয়ার। জীবন একটাই, আর সেটা এই বর্তমানেই ঘটছে, চোখের সামনে। তাই কোনো কিছুই যেন সেই কালকের জন্য ফেলে রাখা না হয়, যে কাল হয়তো আসবেই না। জীবনটাকে উপভোগ করার, অর্থপূর্ণ করার সেরা সময় হলো এখন। একদম, রাইট নাও। অসাধারণ। পুরো আলোচনা থেকে যে মূল কথাটা উঠে আসছে সেটা হলো জীবন ছোট, আর এর প্রত্যেকটা মুহূর্ত দামি। ভবিষ্যতের অনিশ্চিত আশার পেছনে না ছুটে বর্তমানের বাস্তবতায় অ্যাক্টিভ হওয়া আর সচেতনভাবে বাঁচাটাই দরকার। লাইব্রেরি মাইন্ডসেটের এই বইটা ঠিক এই জরুরি কথাটাই খুব জোরের সাথে আমাদের সামনে এনেছে। এটা শুধু পড়ার বই নয়, কাজে লাগানোর মতো বই। আর এই মেসেজটার রেলেভেন্স আজকের দিনে, মানে এই যে এত ডিস্ট্র্যাকশন আমাদের চারপাশে, এই সময়ে আরও অনেক বেশি, তাই না? ঠিক। আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য কত কি। এর ফলে আমরা প্রায় সবচেয়ে জরুরি, সবচেয়ে মিনিংফুল কাজগুলোই ফেলে রাখি। টালবাহানা করাটা অনেকের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই বইটা সেই অভ্যাস ভাঙার একটা প্রেরণা দেয়, একটা অজুহাত ছাড়া একটা পরিপূর্ণ জীবনের দিকে আমাদের ঠেলে দেয়। এটা শুধু পেন্ডিং কাজ শেষ করা নিয়ে নয়, কিন্তু এটা হলো জীবনটাকে তার পুরো সম্ভাবনায় বাঁচা নিয়ে, প্রত্যেকটা দিনকে গুনে গুনে সচেতনভাবে অনুভব করা নিয়ে। সত্যি ভাবনার বিষয়। আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যায়, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমরা এতক্ষণ লাইব্রেরি মাইন্ডসেটের আইডিয়াগুলো নিয়ে কথা বললাম, এর থেকে একটুখানি ইন্সপিরেশন নিয়ে আজই কি এমন কোনো ছোট স্টেপ নেওয়া যায় যা নিজের জীবনটাকে আরেকটু বেশি জীবন্ত, আরেকটু অর্থপূর্ণ মনে করাবে? কি হতে পারে সেটা? হতে পারে সেটা বহুদিন ধরে ফেলে রাখা একটা ফোন কল করা, বা নতুন কিছু শেখার জন্য বইয়ের প্রথম পাতাটা উল্টানো, নিজের শরীরের জন্য 5টা মিনিট সময় বার করা, বা প্রিয় কোনো মানুষের জন্য ছোট্ট একটা কিছু করা। শুরুটা ছোটই হোক। হ্যাঁ, শুরুটা ছোটই হোক, কিন্তু শুরু হোক আজই। কারণ জীবন সত্যি অপেক্ষা করে না। যদি এখনই নয়, তবে কবে?